headphone for better experience. এই ডায়েরিতে মুখ গুজে তখন থেকে কি পড়ছো বলো তো? একটা কবিতা, প্রেমের কবিতা। কার লেখা? আর আবার এই অধমের। তাই? কি নাম? প্রিয়দর্শিনী, আমার প্রিয়দর্শিনী। তা কে তোমার প্রিয়দর্শিনী? তুমি জানো না? জানি, কিন্তু তোমার মুখে শুনতে চাই। কে সে? যদি অন্ধকারে হাত বাড়াও, আমার হাত তোমায় ছোঁবে, আমার স্পর্শে থাকবে তুমি। হ্যাঁ, তুমি আমার প্রিয়দর্শিনী। আমাদের বর্তমান, যাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি, সব থেকে কম গুরুত্ব দিই, সেই বর্তমান যখন অতীতের বুকে হারিয়ে যায়, তখন আমরা সেই ফেলে আসা দিনগুলোকে আবার ফিরে পেতে উতলা হয়ে পড়ি। কারো সেই পাগল করা হাসি, ছেলের মতো দুচোখ, ভালোবাসার প্রতিশ্রুতি, একসাথে কাটানো মুহূর্তগুলো আমাদের স্মৃতি তাড়িয়ে বেঁচে থাকার রসদ হয়ে ওঠে। সেই রসদের যোগান জোটাতেই অন্তরাও আজ ছুটে চলেছে কলকাতার দুরন্ত রাস্তার অলিতে গলিতে, তার 25 বছর পুরনো অতীতকে খুঁজে পেতে। আমি অঙ্কিতা, আজ আপনাদের জন্য এনেছি এক অন্য স্বাদের ভালোবাসার গল্প। এই গল্প শুধু ভালোবাসার গল্প নয়, এই গল্প সম্পর্কের ভাঙা গড়ার মধ্যে দিয়ে জীবনকে চিনে নেওয়ার গল্প। এই গল্প শুনলে যে আপনাদের ভালোবাসার মূল্যবোধ সহস্রগুণ বেড়ে উঠবে, সে ব্যাপারে আমি কথা দিতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা অলিক বিকেল। শুরু হচ্ছে আজকের গল্প। শীততাপ নিয়ন্ত্রিত ভাড়ার গাড়ির নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাচের ওপারটাকে দেখছিল অন্তরা। না, কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি। ওয়েলিংটন বউবাজারের মোড় ঠিক একই রকম ঘিঞ্জি। ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো বহাল তবিয়তেই বর্তমান, তবে ভগ্নপ্রায় দশায়, হতশ্রী চেহারায়। সে তখনকার দোকানপাটগুলো যেন একই রূপে বিরাজ করছে এখনো। মেডিকেল কলেজের লাল লাল বাড়িরও কোনো পরিবর্তনই ঘটেনি। একেই কি সময় থেমে থাকা বলে? হয়তোবা। কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম, গাড়ি কোথায় রাখবো? দেখুন না কোথায় পার্ক করা যায়। আমাদের কলেজের মানে প্রেসিডেন্সির উল্টো দিকের রোডটায়, ওখানে খুব ভিড় হবে ম্যাডাম। তবু দেখুন না চেষ্টা করে। সত্যি রাস্তাটা মানুষে মানুষে থই থই করছে, ঠিক যেমনটা থাকতো তখন, কিংবা তার চেয়ে বেশি বই কম নয়। সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে রাস্তায়। তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনক্রমে কলেজ স্কোয়ারের কোনটায় এলো ড্রাইভার। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি বেরোচ্ছিল। সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকটুকু। অন্তরা নামলো গাড়ি থেকে, সালোয়ার কামিজের দোপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে। মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে সে কফি হাউসের দিকে। বুকে টিপ টিপ উত্তেজনা। আপন মনে এসেও ফেললো একটু। এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয়? কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে, তার আগে আজ দুপুরে দিব্যি চষে বেড়াচ্ছিল এলকিন রোডের শপিং মলখানা। 2 হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ। হঠাৎ যে কেন স্মৃতি রোমন্তরের বাই চাপলো। মাত্র 44 বছর বয়সে এসব কি শোভা পায়? কিংবা কে জানে, হয়তো এই বয়স থেকেই ফের চাগার দিতে শুরু করে স্মৃতিরা। লোভ হয় পুরনো দিনগুলোকে আবার ছুঁয়ে ছেনে দেখতে। ভাগ্যিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে, এলে হয়তো কফি হাউসে পাড়ি জমাতে পারতো না অন্তরা। সৌমাল্য জাত হাতের মানুষ, বউয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভিড়মি খেত নির্ঘাত। কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা পলক থামল। বিড়ি সিগারেটের দোকানটা একই রকম ভাবে আছে, অটুট।
কিন্তু সেই বুড়ো দোকানিটা আর নেই, তার জায়গায় এক ছোকরা। বুড়োর ছেলে? অসম্ভব নয়। একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা, কান খাড়া করে শুনছিল সেই পুরনো গম গম আওয়াজটা আসে কিনা। নেই তো। অমনি কপালে পলকা ভাঁজ। ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে? দোতলায় উঠে কফি হাউসের অন্তরে পা রেখে ফুলটা ভাঙলো অন্তরার। না, আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে, তবে তেমন একটা উচ্চকিত নয় যেন। কফি হাউসের ভোলও তো বদলে গেছে আমূল। অ্যালবার্ট হলের সেই প্রাচীন অভিজাত রূপে এখন হাল ফ্যাশনের ছোঁয়া চকচকে পরিপাট্য। ঝকঝকে দেওয়াল, চকচকে টেবিল, চেয়ার, লম্বা ডাটি ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও যেন উধাও হয়ে গেছে। যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাতো, সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে। নিশ্চয়ই লিটল ম্যাগাজিনের পাতা নয়, কিংবা কোনো কবিতার লাইনও নয়। সেই পাগলটার মতো দুই হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ? গোটা হলটাই বড্ড বেশি শান্তশিষ্ট। সিগারেটের ধোঁয়া নেই, আড্ডাখানার মিশ্র কোলাহল নেই। নেহাতি একটা আটপৌরে রেস্টুরেন্ট। দূর দূর, স্মৃতির সঙ্গে কিছুই যেন মিলছে না। এতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার, স্রেফ সময়ের অপচয়। আইফোন বাজছে। ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটরে চোখ রাখলো অন্তরা। মা। কি হলো? কিছু না। তোর কেনাকাটা শেষ? মোটামুটি। বুবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে সমস্যা নেই। ও তো লক্ষ্মী ছেলে। কি করছে ও? চুপটি করে বসে আছে বারান্দায়, লেক দেখছে। কথা বলছে কিছু নিজে থেকে? ওই একটা দুটো। বিকেলে কিছু খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওর যা বাধা ধরা খাওয়া, ম্যাগি নুডলস, ওইসব নিয়ে তুই ভাবিস না। ধীরে সুস্থে বাজার সেরে মায়ের শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনালো কি? ফোন রেখে অন্তরা ক্ষণিক বিমনা হয়ে রইল। মা যে তার অতি শান্তশিষ্ট নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই, এ তো মার ফোন করা থেকেই টের পাওয়া যায়। মার এই অস্বচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়াও যায় না। অটিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনোকষ্টে থাকে, এ তো অন্তরার অজানা নয়। কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে, বুবাইয়ের অটিজম কোনো অসুখ নয়, এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র। সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা, কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা, কিংবা এলোমেলো কথা বলা, এ ধরনের বাচ্চার এগুলো স্বভাব, যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায়। শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয়, এই যা। দিদি দাঁড়িয়ে কেন, বসুন। অন্তরা চমকে তাকালো। উর্দি পড়া এক বেয়ারা, সামনে একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসলো অন্তরা। বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে। কি নেবেন দিদি? মেনু কার্ড নেই? হ্যাঁ, ওই টেবিলেই। দিচ্ছি অর্ডার, আগে একটু জল। বেয়ারা সরে যেতেই অন্তরা মেনু কার্ডটা টানলো, কিন্তু খুললো না। ছোট্ট একটা শ্বাস পড়ল। মা বাবাকে সে যা বোঝায়, নিজে সে কি তা মানে? 11 বছর হয়ে যাওয়া ছেলেকে এখনো সে যে চোখের আড়াল করে না, সে কি এমনি এমনি? স্নায়ুবিদ, মনোবিদ, শিশু বিশেষজ্ঞদের দরজায় দরজায় সে কি অকারণেই ঘুরে বেড়াচ্ছে? বুবাইয়ের জন্যই না সে চাকরি ছেড়েছে, বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বুবাইয়ের জন্যই না তার আর সৌমাল্যর মধ্যে আজ বড়সড় চিরের আভাস। বুবাই যখন বস্টনে জন্মালো, অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি, আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেছে। সৌমাল্যর এহেন অভিযোগের পাল্টা নালিশ তো অন্তরার তুলে মজুদ। দিন রাত খালি অফিস অফিস আর অফিস,
ছেলের পেছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য। বোস্টনের ওই বাড়িটা তো ছিল নৈশব্দের এক খাঁচা। সারা দিনে সেখানে একটা শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ। এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে, এ আর এমন আশ্চর্য কি? যাই হোক, অন্তরা কাউকে দোষারোপ করতে চায় না। তার কপালটাই মন্দ, এ তো সে মেনেই নিয়েছে। এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটাই অন্তরার একমাত্র লক্ষ্য। কিরে বাবা, পথরের টেবিলে বসে অমন এক দৃষ্টি তাকিয়ে আছে। শ্যামলা শ্যামলা মুখখানা চেনা চেনা লাগছে যেন। বেয়ারার রেখে যাওয়া জলের গ্লাসে চুমুক দিয়ে নামিয়ে রাখতেই ঈষৎ সংকুচিত হলো অন্তরা। অদূরে এক টেবিলে একটি মেয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটি প্রায় তারই বয়সী, চোখে চশমা, পরনে তাঁতের শাড়ি, চেহারা একেবারেই বিশেষত্বহীন, কিন্তু পরিচিত, কোথায় যেন দেখেছে। মেয়েটি দূর থেকেই হাসলো একটু। অন্তরাও বোকার মতো ঠোঁট ফাঁক করেছে। চিনতে পারছো? টেবিল ছেড়ে সামনে এসে সপ্রতিভ স্বরে বলে উঠল মেয়েটি, মিহি কণ্ঠস্বর। ওই গলার আওয়াজে অন্তরার মনে পড়ে গেছে। কফি হাউসের মাঝে মাঝেই তাদের টেবিলে আসতো মেয়েটি। জয় তখন সবে দিগলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে। সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি, আর তাদের হইচইয়ের মাঝে মুখে কুলু পেটে বসেও থাকতো কখনো সখনো। কি নাম ছিল যেন মেয়েটির? কি নাম যেন? স্মরণে আসা মাত্র অকৃত্রিম হাসি ফুটে উঠেছে অন্তরার ঠোঁটে। তুমি তো সাহানা। যাক, চিনেছো তাহলে। সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো। অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে সে। হাসি হাসি মুখেই বলল, আমি তো তোমার মতো সুন্দরী নই, নেহাদি খেদি বুঝি। ভেবেছিলাম আমাকে তোমার মনে আছে কি না কে জানে। রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা, তবে মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল, যা কি যে বলো না, বুড়ি হতে চলেছি, এখন আবার সুন্দর অসুন্দর। বয়স তোমায় ছুতেই পারেনি, এখনো 30 বলে চালিয়ে দেওয়া যায়। বাজে কথা রাখো, তারপর বলো আছো কেমন? আমাদের আবার থাকা সংসার নিয়েই নাজেহাল হচ্ছি। এই তো ছেলের বই কিনতে। কত বড় তোমার ছেলে? 17 পুরে 18 চলছে, 12 ক্লাসে উঠলো, আর্টস নিয়ে পড়ছে। ওর বাবা কয়েকটা রেফারেন্সের বইয়ের নাম নিয়ে এসেছে, সেগুলো কিনতে আজ এই পাড়ায়। অন্তরা পলক বিমনা। তার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ না হলে হয়তো 17-18 হতো তার বয়স, নয় কি? সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকতো এখন। বুবাইকে তো সেভাবে স্কুলে দেওয়াই গেল না এখনো। কি যে হবে বুবাইয়ের। আজ স্কুলের ছুটি, ভেবেছিলাম একটু বিশ্রাম পাবো, ঠিক একটা কাজ চেপে গেল ঘাড়ে। তুমি বুঝি স্কুলে পড়াও? হ্যাঁ গো, সেই কুদঘাট পেরিয়ে দুখানা বাস বদলে যেতে হয়, যাতায়াতে প্রাণ বেরানোর জোগাড়। তা বই কেনাকাটির ঝামেলাটা তোমার বর করলেই পারতো। তাহলেই হয়েছে। যা খেয়ালি অফিসে যাই রোজ, তাতেই না আমি ধন্য হয়ে গেছি। বিরক্তি নয়, একটা সূক্ষ্ম গর্ব যেন উকি দিচ্ছে চোখে। অন্তরার মজা লাগছিল। ভুরু নাচিয়ে সে বলল, কোথায় চাকরি করেন তিনি? রাইটার্স বিল্ডিংয়ে, তবে ওটা নামকারাস্তে। আসল চাকরি তো তার লিটিল ম্যাগাজিনে, ওই নিয়েই মেতে থাকে দিন রাত। পেশে ছুটছে, বিজ্ঞাপনের জন্য দৌড়াচ্ছে, লেখা জোগাড় করছে। অর্থাৎ সাহিত্য পাগল। পুরোপুরি। বিয়ের আগে যেমনটা ছিল এখনো তেমনটাই আছে। আপনাদের অর্ডারটা। কি খাবে বলো? শুধু কফি। যা, তা হয় নাকি? চিকেন অমলেট নেই? এই না না না, হেভি হয়ে যাবে, অনেক দেরিতে খেয়েছি আজ। তা হোক, চিকেন অমলেটই নি, দেখি পুরনো স্বাদটা পাই কিনা।
সাহানা হেসে উঠল। বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই সে বলল, তুমি বুঝি পুরনো স্বাদ খুঁজতে এসেছো? যতটুকু মেলে। তা তুমি এখন থাকো কোথায়? কাছেই, কৈলাস বস্তিতে। মগজে ফের পলকা টোকা। জয় কৈলাসপুর স্ট্রিটে থাকতো না? এখনো কি আছে সেখানে? সারা কি তার খবর রাখে? জিজ্ঞাসা করব শাহানাকে। বেয়ারা খাবার দিয়ে গেছে। অন্তরা প্লেট টানলো, সাহানাও। চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল, আমার কথা ছাড়ো, তোমার কথা বলো তো। বিয়ের পর তো তুমি আমেরিকায় চলে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, বোস্টনে। গত বছর অবশ্য দেশে চলে এসেছি, ব্যাঙ্গালোরে সেটেল করেছি। তা হঠাৎ কলকাতায়? বাবার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই একবার দেখে গেলাম। ও, তার ছেলে মেয়ে কটি? তারা কত বড় হলো? একটি ছেলে, লেট ইস্যু, এখন 11+। বাবা, চমৎকার সংসার। আমার শ্বশুর বাড়ির মতো রাবণের গোষ্ঠী নয়। দেওর ভাসুর যা ননদ কাচ্চা বাচ্চা ক্যালোর ভেরোর, বাড়িতে থাকলে মাথা ঝিমঝিম করে। এই যে একটু বেরিয়ে এসেছি, অনেক শান্তিতে আছি। এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবাইয়ের পক্ষে ভালো হতো না? হয়তো হয়তো অটিজমের সমস্যাতেই ভুগতো না ছেলেটা। অন্তরার হালকাভাবে মনে হলো। তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছি। কেন? মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কি না? এই তো পরশুই ও কি যেন প্রসঙ্গে বলছিল। ও, মানে তোমার হাজবেন্ড আমায় চেনেন নাকি? ও মা, জয় কি কখনো তোমাকে ভুলতে পারে? জয় আমায় সব বলেছে গো, কিছু লুকোয়নি। কাঁটায় গাঁথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অব্দি পৌঁছালো না। আগেই থেমে গেছে হাত। জোর একটা ভীষণ খাচ্ছিল সে, কোনো মতে সামলে নিয়েছে। কি লুকোয়নি? তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে। একদিন না দেখা হলে জয় কিরকম ছটফট করতো। কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো? কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল। এক রাশ পাশুটে অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে। জয়কে অবহেলার উপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে সাহানা। তার বড় উপযাচক হয়ে তার সঙ্গে এসছে গল্প করতে, হেসে হেসে। কি ভয়ঙ্কর মেয়ে! আপনা আপনি কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরার গলায়। কেঠো স্বরে সে বলল, আমি কোনো অন্যায় করিনি, জয়কে আমি যথেষ্টই সুযোগ দিয়েছিলাম। জয়ও তো সেই কথাই বলে। তুমি তো ওকে বিয়ের প্রস্তাবও পর্যন্ত দিয়েছিলে। শুনেও ও নাকি এত নার্ভাস হয়ে গিয়েছিল, আর তোমার ছায়াও ও মারায়নি। এভাবেই বলেছে নাকি জয়? অর্ধসত্যের মোড়কে পরিবেশন করেছে ঘটনাটা। জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই, কিন্তু সে ছিল নেহাত দিখাওয়া। সৌমাল্যর সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি, প্রায় পাকা হওয়ার পর্যায়ে। জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া। বাউন্ডুলে বাস্তববোধহীন জয়ের সঙ্গে সম্পর্কতে যে কোনো ভবিষ্যৎ নেই, এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে। তাই না জয়কে আচমকা সে বলল, হয় 7 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করো, নয় সির্ফ ভুলে যাও। বলেও ভরসা পায়নি, পাছে জয় কোনো খ্যাপামি করে বসে। অন্তরা যোগাযোগই রাখেনি জয়ের সঙ্গে। এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্পসুখে অন্তরা তখন বিভোর। কেন সে তখন পেছন ফিরে তাকাবে? জয় মোটেই বোকা নয়, নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল। তবে দিব্যি সে কথা চেপে গেছে সাহানার কাছে।
উল্টো সে নিজেই যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে। কিন্তু কেন? কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয়? নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা? কিংবা এমন নয় তো সাহানা নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে? অন্তরা তেতো গলায় বলল, আমি কতটা খারাপ তাই বলেছে নিশ্চয়ই। ও মা, না না, জয় তো শুধু তোমার প্রশংসাই করে, বলে জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মুডটায় এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে। তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত, তাতে ভুল করেও জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটি বিশ্রী ম্যাসাকার হতো। তুমি যে আবেগের চোখে বোকামি করে বসনি, এতেই ও খুশি। কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা। সে চিবিয়ে চিবিয়ে বলল, জয়কে জানিয়ে দিও আই অ্যাম ফাইন। আমার বড় বছরে 1.5 থেকে 2 কোটি টাকা মাইনে পায়। ব্যাঙ্গালোরে আমরা একটা 2,500 স্কোয়ার ফিটের ভিলা কিনেছি। চাইলে দুনিয়ার এনি লাক্সারি আইটেম আই ক্যান পারচেস নাও। আমি সুখের সাগরে ভাসছি, বুঝলে? অন্তরার আকস্মিক এই উত্তেজনায় সাহানা থতমত। তবু যেন সে সহজ সুরেই বলল, আমরা তো সেই রকমটাই আন্দাজ করেছিলাম। শুনে যে কি ভালো লাগছে। তুমি যা আমার উপকার করেছো, তুমি তো সুখী হবেই। আমি উপকার তোমার? নয়তো কি? তুমি না সরে গেলে আমি থোড়াই পেতাম জয়কে। আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই তোমরা যখন কফি হাউসে আসতে, তখনই। মুখ ফুটে তখন কিছু বলতে পারিনি। তোমাদের ব্যাপারটা জানতাম যে। বুঝেছি, আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা হয়ে গেল, তাই তো? ঠিক তা নয়। ও তখন খুব মন মরা থাকতো, কারোর সঙ্গে মিশতো টিসতো না, আমার সঙ্গে তো নয়ই। ওই সময় মরিয়া হয়ে একদিন বলেই ফেললাম, আমি তোমাকে ভালোবাসি। শুনেই জয় চোটে কাই। সোজা বলে দিল, কেটে পড়ো। অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে এই জীবনে সম্ভব নয়। আমি তখন বললাম, বেশ তো, অন্তরা যেমন আছে থাক না, তাতে তো তোমাকে ভালোবাসাটি আমার আটকাচ্ছে না। একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকেই যে দুজনে ভালোবাসতে হবে, এমন তো কোনো বাধা ধরার নিয়ম নেই। বললে এ কথা, আর জয় তা মেনে নিল? ওই আর কি, মন থেকে না মানলেও আর খুব একটা দূরছাই করতো না। তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম, ও নিমরাজির মতো হলো। সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখলো, যদি ভেবে থাকি আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি, তাহলে সেটা হবে নেহাতি মূর্খামি। ক্ষণপর্বের রাগটা জুড়িয়ে আসছিল অন্তরার। জয় তাকে এতটা ভালোবাসে? সহসাই এক অচেনা পুলকে তীর করছে বুকটা। ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল, তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে? হাইলি ইনসাল্টিং। আমারও তো মান অপমান বোধ নেই। সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকে না, কি বলো? জবাব ফুটল না অন্তরার। ঘাড় নাড়ল কি অন্তরা জানে না। সাহানাই ফের বলল, তবে বিয়েটা হয়ে মজা হয়েছে জানো। প্রথম দিকে খুব ভয় পেতাম, ওর মেজাজ মর্জি বুঝে শুনে চলতাম। এখন আর একদমই আমল দিই না, বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তিই প্রকাশ করি। তখন হয় চুপ করে থাকে, নয়তো আমায় শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বড়সড় বদল ঘটে গেছে। কি রকম? ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তেই। শুনে হাসবে না বিরক্ত হবে না রাগবে ভেবে পাচ্ছিল না অন্তরা। অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে। একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও। এ কিসের অনুভূতি? ক্ষোভ, হতাশা, নাকি বেদনা? চিকেন অমলেটটাও শেষ। বেয়ারা প্লেট নিয়ে গেছে, সামনে এখন কফির পেয়ালা। কাপে চুমুক দিয়ে সাহানা বলল, ব্যাগ ব্যাগ করে অনেক বুকে ফেললাম। তুমি নিশ্চয় খুব বোর হলে। না না তো। তোমার বরের কথা এবার বলো। নিশ্চয় তোমার খুব ভালোবাসেন,
একটু আগে হলো অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কারি কারি মিথ্যে আওড়ে যেত অবলীলায়। এখন যেন স্বরই ফুটছে না। এই সাদাসিধে আপাত নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাকশক্তি হরণ করে নিয়েছে। অতি কষ্টে মাথা অল্প অল্প হেলালো অন্তরা। বুঝিবা একটু হাসলো, তারপর চোখ নামিয়েছে কবজি ঘড়িতে। আচমকাই গলা উঁচিয়ে ডাকলো বেয়ারাকে। এক্সকিউজ মি, বিলটা নিয়ে যাবেন প্লিজ। বিল মেটাবে এখনই? এই, তুমি এখনই উঠবে নাকি? হ্যাঁ চাই। না না, আর একটু বসো, জয় এবার এসে পড়বে। তোমাকে হঠাৎ দেখে ও যা চমকাবে না। অন্তরা যেন ছ্যাঁকা খেলো। চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়িয়েছে সে। ভারী ব্যস্ত মুখে বলল, না না গো, অনেক দেরি হয়ে গেছে, কাল ফিরতে হবে, অনেক কোচকাজ আছে, আমি বরং যাই। যুক্তিটা নিজের কানেই হাস্যকর ঠেকলো যেন। তবু আর অপেক্ষা করলো না অন্তরা। সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে সে কফি হাউস ছাড়লো। নামলো সিঁড়ি বেয়ে। হঠাৎই মনে হলো, বই কিনতে এসে সাহানা কফি হাউসে বসে আছে কেন? হয়তো এমনি এসছিল। অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষাঢ়ে গল্প শুনিয়ে খানিক মজা লুটলো না তো? জয়ের মতো খ্যাপা ধরনের লোক যে অমন একটা আটপৌড়ে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে, ভাবতেও কেমন লাগে। ফাল্গুনে বিকেল প্রায় শেষ। ফুটপাত ধরে দ্রুত ফিরছিল অন্তরা। হঠাৎই হৃৎপিণ্ডে ধনুকের টঙ্কার। পাজামা পাঞ্জাবি পরা, কাঁচা পাকা দাড়ি। কে আসছে ওটা? চারপাশে পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হিলে দুলে। হে ঈশ্বর, যেন অন্তরাকে দেখতে না পায়, যেন মুখোমুখি হতে না হয় দুজনকে। না, জয় তাকে খেয়ালই করলো না। সে এখন কফি হাউসে চলেছে যে, সাহানার কাছে। হাঁটার গতি কমে গেল অন্তরার। অবসন্ন পায়ে সে গাড়িতে ফিরল। কাজটা নামাতে যাচ্ছিল, কি ভেবে যেন তুলে দিল আবার। বড় করে একটা শ্বাস ফেলল। জয়, সাহানা, কফি হাউসে মোড়া এই অলিক বিকেলটা কাছের ওপারেই থাক না হয়।